ছায়াস্পর্শ লেখিকা ইফরা জান্না পর্ব ৪২। পরের দিন সকালে পুলিশ এলো মীর বাড়িতে। ফজরের নামাজ পড়ে সকলে ওঠার আগে রন্ধনশালায় এসেছে ইফরা। আজ আরাধ্যের পছন্দসই খাবার তৈরির পরিকল্পনা করেছে। এদিকে চুলোয় গোস্ত কষাতে দিয়ে ময়দা মাখা ধরেছে। কষা মুরগির গোস্ত সাথে ঘিতে ভাজা পরোটা লোকটার ভীষণ পছন্দ। রন্ধনে আজ প্রথম ইফরা। কোথায় কি রয়েছে সব খুঁজতে প্রথমে ঝামেলা হয়েছে তার। তবে এর মাঝে এবার মানহা এসেছিল নিচে। সকাল সকাল খালি পেটে এক গ্লাস গরম পানি পান করা নাকি মেয়েটার অভ্যাস। ইফরার বড্ড মায়া হয় মেয়েটার জন্য। আজকাল ভীষণ বিধ্বস্ত লাগে মেয়েটাকে। চোখের নিচে কালচে দাগ, মুখে ছোট ছোট ব্রণ, সবগুলো যেন মানহার বিষাদের সঙ্গিনী। না জানি কত রাত নির্ঘুম কাটে তার। চেহারা লাবণ্য হারিয়েছে মানহা। নারীর মনে ফুর্তি থাকলে তবে তার বহিঃপ্রকাশ যেমন চেহারায় হয়, বিষাদের বহিঃপ্রকাশটাও চেহারাতেই হয়। সব এলোমেলো ভাবনা একপাশে ফেলে গোস্ত কষিয়ে ঝোল দিল ইফরা। কতগুলো পাকা টমেটো এক বাটিতে নিল। শেষ পাতে টমেটোর চাটনি করবে সে। লোকটা খেতে চেয়েছিল। একে একে সব কাজ গুছিয়ে নিয়েছে ইফরা। ঘড়িতে সময় কত কে জানে। এর মাঝে অরুণিমা এসে হাজির হলো রন্ধনশালায়। চেহারায় কিছুটা রাগের আভা। ইফরার দিকে মৃদু রাগ নিয়ে তাকাতেই হেসে দিল সে। ঝোল প্রায় শুকিয়ে এসেছে। অরুণিমা সেদিকে খেয়াল করে নেড়েচেড়ে নামিয়ে দিল। ইফরা টমেটো কাটছিল। এর মাঝে গলা ছেড়ে হাঁক দিলেন অরুণিমা, ও রেনুর মা, রেনুর মা। নিচতলায় রেনুর মায়ের থাকার একখান ছোটখাটো ব্যবস্থা করেছে অরুণিমা। রেনুর বিবাহের পরে ওই ভাঙাচোরা দোতলা ঘরে কেমন জানি দম আটকে আসতো তার। অরুণিমা হয়তো সব বুঝে স্থান দিয়েছে। রেনুর মা এসে দাঁড়ালো চুলার মুখে। অরুণিমা আদেশ করলেন, পরোটাগুলো বানিয়ে ভেজে দাও রেনুর মা। বউরানী একাই চুলোর আঁচে অনেক কাজ করছে। রেনুর মা ব্যস্ত হতে পরোটা বানিয়ে তেলে দিতে লাগলেন। অরুণিমা সেই পরোটা তেলে ভেজে তুলে নিচ্ছে। ইফরার মনে মেঘ জমল। যেসব কাজ নিজ হাতে করার শখ ছিল তা হয়ে উঠছে না। একখান ছুরি হাতে নিয়ে পাকা টমেটোগুলো কাটতে যাবে, তার আগেই ধমকে ওঠে অরুণিমা, বড্ড সাহস সঞ্চয় হয়েছে তোমার বউরানী। আমার নিষেধাজ্ঞা সত্ত্বেও রন্ধনের কাজে হাত দিয়েছ তুমি। ইফরা শুষ্ক ঢোক গিলে গলা ভেজালো। অরুণিমা উল্টো ঘুরে গিয়ে মেয়েটার ভয়ার্ত মুখের দিকে খানিক সময় তাকিয়ে থাকলো। ছোটখাটো মুখটায় ভয় ভয় একখান ছাপ। অরুণিমা ফিক করে হেসে দিল। ইফরা অবাক চোখে তাকালো। অরুণিমা হাসি থামিয়ে বলল, ভয় পেয়েছিস? ইফরা মাথা ঝাঁকালো। অরুণিমার হাসি এবার আরও গাঢ় হলো। চুলার আঁচ কমে এসে ইফরার পাশে দাঁড়ালো। একটু আদরে হাতে স্পর্শ করলো ইফরার গাল। ফর্সা গাল হয়ে উঠেছে। অরুণিমা শাড়ির আঁচলের মুখে মৃদু ঘামটুকু মুছে দিল। এরপর নরম স্বরে বলল, বহুবার বলেছি বউরানী, তুমি মেয়ে এই মীর বাড়ির রানী। আমার ফাইয়াজ ব্যতীত অন্য কোনো কাজে তোমার মনোনিবেশ করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। তবুও তুমি যেন শুনছই না। ইফরা কথা বলতে পারে না, গলায় দলা পাকিয়ে আছে সব। অরুণিমা আরও কিছু বলবে এমন সময় অন্দরের চেঁচামেচি গানে আসে। হাতে কাজ সব ফেলে রেখে অরুণিমা অন্দরে আসে। ইফরা ব্যতিক্রম নয়, শাড়ির আঁচল মাথায় টেনে এগিয়ে এলো অন্দরে। পুলিশ এসেছে। আঁতকে ওঠে ইফরা, গলা শুকিয়ে আসতে তার। চেয়ারম্যান বাড়িতে পুলিশ আসা নতুন ব্যাপার নয়, তবে আজকাল পুলিশ দেখলেই মনে এক অচেনা ভয় জেঁকে বসে তার। হয়তো কিছু একটা হারানোর ভয়, একটা বিশ্বস্ত আশ্রয় হারানোর ভয়। অরুণিমা কাব্যের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। এরপর কিছুটা গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কাহিনী কি অফিসার, সকাল সকাল এসেছেন? কাব্য একদৃষ্টিতে তাকিয়ে দেখছিল মহিলাকে। অরুণিমা নিঃসন্দেহে রূপবান, এতে কারো সন্দেহের অবকাশ নেই। অরুণিমা ভ্রু কুঁচকালো। কাব্য দৃষ্টি নামিয়ে বলল, চেয়ারম্যান সাহেব কোথায়, ডাকুন ওনাকে। ইফরার কি জানি হলো, এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল সিঁড়ির দিকে। মাথার কাপড় আগলা হয়ে লম্বা বেনুনিটা দুলতে দুলতে সিঁড়ি বেয়ে উঠছে। কাব্য ঠোঁট কামড়ে দেখলো মেয়েটার ছুটে যাওয়া। হৃদয় স্পন্দন দ্রুত কদমে চলতে শুরু করলো তার। যতদূর অবধি ইফরার চোখের আড়াল না হয় ততদূর অবধি তাকিয়ে থাকলো সে। সবেমাত্র ঘুম হতে উঠেছে আরাধ্য, তখনও কাটেনি ঘুমের রেশ। মাথাটা ঝিমঝিম করছিল বটে, সেসবে পাত্তা না দিয়ে বিছানা ছেড়ে গোসলখানার দিকে পা বাড়িয়েছে। এমন সময় পেছন হতে দুটো নরম হাত জড়িয়ে নেয় তাকে। আরাধ্যের নাকে এক মিষ্টি গন্ধ আসে। সেই গন্ধটা চেনে। ইফরার শরীর হতে বেশ কয়েকবার পেয়েছে, যার দরুন চিন্তার কষ্ট হলো না নরম দেহের মালিককে। আরাধ্য কিছু সময় নিশ্চুপে দাঁড়িয়ে থাকলো। ইফরার দেহ অস্বাভাবিক কাঁপছে, বারবার খামচে ধরছে বুকের মাংস।
পরিস্থিতি বড্ড গোলমেলে, তবুও স্বাভাবিকতার কথা চিন্তা করে বুক হতে ইফরার হাত দুটো নিয়ে পরপর চুমু খেলো। এরপর কিছুটা রসিক হয়ে বলল, তুমি ভীষণ কালঘেঁষা হয়েছ ইরা, যখন তখন এসে আদুরে গিয়ে হয়ে চিপসে যাচ্ছ। ইফরা ডুকরে উঠল। আরাধ্য বোধগম্য হচ্ছে না কিছু, তবে সে হককারিতা করার ছেলে নয়। শান্ত কণ্ঠেই শুধালো, কিছু কি হয়েছে, বলবে আমায়? ইফরা আরও চিপকে গেল কিছুটা, যেন সে ভয় পাচ্ছে। আরাধ্যা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়ালো, দুই হাত ইফরার গালে রেখে একটুখানি দেখলো, এরপর বলল, আমি তোমায় বুঝদার মেয়ে বলেই জানি, তবে কিসের এত ব্যাকুলতা ইরা? ইফরা দম নিয়ে বলল, নিচে পুলিশ এসেছে। কেন এসেছে? আপনি উল্টোপাল্টে কিছু করেননি, তাই না? আরাধ্য উচ্চস্বরে চমৎকার করে হাসল। পুলিশ এসেছে? ইফরা সরল চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে। আরাধ্য হাসি থামিয়ে বলল, পুলিশ এসছে বলে তুমি ভয়ে সিটিয়ে যাচ্ছ? এ বাড়িতে পুলিশ আসা নতুন কবে হলো বলো তো? আপনি হাসছেন? আরাধ্য ভাব ধরল। কি বলছো, হাসলাম বুঝি? রসিকতা মোটেও ভালো লাগছে না আমার। নিজ হতে চেঁচামেচি কানে বাজছে। দুজনের কথা স্থগিত হলো। আরাধ্য বিছানার পাশ হতে এক গেঞ্জি হাতে তুলে ঘর থেকে বেরিয়ে গেল। ইফরার অশান্ত মনে আবারও বিপদের এক আশঙ্কা পেল। আরাধ্যের পিছনে নিচে এলো। ততক্ষণে রেজাকে আটকে রেখেছে দুজন পুলিশ। চেয়ারম্যান কাব্যের সাথে কিছু একটা বলছিলেন। অরুণিমা রাইসাকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। মীরবাড়ির কাজের লোক থেকে শুরু করে প্রতিটি সদস্য আপাতত অন্দরে উপস্থিত। ইফরা শেষ সিঁড়িতে এসে থেমে গেল। আরাধ্য গিয়ে সোফায় গা এলিয়ে বসলো। এরপর আশেপাশে তাকিয়ে সব দেখে নিয়ে ডাকলো, অফিসার, ও অফিসার। কাব্য ঘুরে তাকালো। আরাধ্য আর চোখে কেমন করে জানি দেখলো তাকে। খবর ভালো তো নাকি? কাব্য ঠোঁট কামড়ে হাসলো। বহুত ভালো ছোট নবাব, আপনার বলুন। আমার খারাপ থাকার কারণ নেই, তবে হ্যাঁ, আমি থাকলে বাকিদের ভালো থাকার কারণ নেই। বা চমৎকার কথা, তবে আমার কেন জানি হয় এই ভালো থাকা দীর্ঘস্থায়ী নয়। আরাধ্য সোজা হয়ে বসলো। বলছেন? বলছি। আরাধ্য রসিক স্বরে বলল, বেশ তো, তাহলে ধরে রাখুন সময়। তবে এবার যে ইতি ঘটার পালা। কাব্য মাথা ঝাঁকালো। হুম, ইতি হবার নয়, তবে এর বাহিরেও খানিক গল্প থাকে সাহেব। উপস্থিত সকলেই নিশ্চুপ। ইফরা তীক্ষ্ণ চোখে পরখ করে উপস্থিত সকলকে। কাব্য হঠাৎ একজন কনস্টেবলকে ইশারা দিতেই রেজার কোমরে দড়ি বাঁধতে শুরু করে। মুহূর্তেই তীব্র এক চিৎকারে কেঁদে ওঠে রাইসা। অরুণিমাকে ছেড়ে ছুটে এসে আঁকড়ে ধরে কাব্যের পা। দয়া করুন অফিসার, বাঁধবেন না তাকে, ধরবেন না, দোহাই লাগে, ধরবেন না, ছেড়ে দিন। আমার সংসার হয়নি, আমি সংসার করব ওই মানুষটার সাথে। অনুরোধ করছি, ধরবেন না। কাব্য নিষ্পলক চাহনিতে শুধু দেখে রাইসার আর্তনাদ। মেয়েটার বয়স কম, কাব্যের মনের কোণে খানিকটা মায়া জন্ম নিলেও আইনের কাছে হাত দুটো বাঁধা তার। রাইসার কান্নারত মুখের পানে তাকে কড়া আদেশ করল রেজা, উঠে দাঁড়াও রাই, বেগানা পুরুষের পায়ে তোমার অবস্থান নয়। রুদ্রনীল রেজার অর্ধাঙ্গিনী তুমি, এত কমলতা মানানসই না। দাঁতে দাঁত চেপে ধরল রাইসা। বসা ছেড়ে উঠে এসে চেপে ধরল রেজার ছাই রঙের শার্টের কলার। রেজা জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে থাকলো, ঠিক যেন অনুভূতি শূন্য। রাইসা ভেজা গলায় বলল, আপনি বড্ড স্বার্থপর পুরুষ রুদ্রনীল। আপনি তাদের কেন বলছেন না আপনি নির্দোষ? ওদের বলুন না আপনি কোথাও যাচ্ছেন না। শুনছেন রুদ্রনীল, কথা বলুন, ওদের বাঁধতে নিষেধাজ্ঞা দিন। এবারেও নিশ্চুপ রেজা। রাইসার বড্ড অভিমান হলো। কান্না থামিয়ে কিছু সময় তাকিয়ে দেখলো রেজার চোখ জোড়ায়। ও দৃষ্টি যেন একদম শান্ত। রাইসা সরে দাঁড়ালো। হাতের তালুতে চোখে গড়িয়ে পড়া পানিটুকু মুছে নিল। রেজা বোধহয় এবার খুশি হলো। রাইসার মুখ পানে তাকিয়ে বলল, মানুষ শক্তের ভক্ত, নরমের জমরাই। এত উদারতায় জীবন চলে না। কেঁদো না, আমি ফিরব। আর যদি না আসেন তবে তবে সকলকে বলে দিও আমার কবরের পাশে তোমার জন্য জায়গা রেখে যেন আমায় দাফন দেয়। এবার আর কাঁদল না রাইসা, গলা শক্ত করে বলল, আমি পথ চেয়ে থাকবো আপনার আশায়, আমায় নিরাশায় মারবেন না। চলুন অফিসার। কাব্য মাথা ঝাঁকিয়ে সায় জানালো। কনস্টেবল দুজন দুই দিক দিয়ে রেজাকে টানতে টানতে নিয়ে পার হলো মীরবাড়ির সদর দরজা। রায়সা তার চাওয়ার পানে তাকে ধপ করে মেঝেতে বসে পড়ল। এই তো বিয়ে হলো তার, লোকটার সাথে প্রকৃতি জুড়ে দিল তাকে। তবে এটা কি ছিল প্রকৃতি? এতই নিষ্ঠুর হলো কি করে? হু হু করে কাঁদতে লাগলো, যার দরুন বুকের আঁচল মেঝেতে লুটিয়ে পড়েছে। এতক্ষণে উঠে দাঁড়ালো আরাধ্য, পা বাড়ালো ঘরের উদ্দেশ্যে।
তবে রাইসার কাছে এসে থেমে গিয়ে বলল, দুর্বলতা প্রকাশ মানেই উপহাস। ঘরে যাও মেয়ে, মীরবাড়ির মেয়ে বউরা এভাবে কাঁদে না। আরাধ্য আবারও পা বাড়ালো, তবে পথে আবারও থামতে হলো তাকে। সে ফিরবে তো ছোট নবাব? আরাধ্যের ঠোঁটের কোণে মৃদু হাসি, কণ্ঠে গাম্ভীর্য রেখে বলল, বলছে যখন ফিরবে তবে নিশ্চিত থাকো মেয়ে। সে ফিরবে। আর দাঁড়ালো না, গটগট করে হেঁটে চলে গেল সে। একে একে সকলে স্থান ত্যাগ করলো। ইফরার বোধ হয় রাইসাকে কিছুটা সান্ত্বনা দেওয়া উচিত, তবে সে কিছুই বলল না। বড্ড কঠোরতা দেখা দেয় আজকাল, হয়তো স্বার্থপরতা কাজ করছে ভেতরে। কিছু সময় তাকিয়ে থেকে সেও ঘরে এলো। আরাধ্য ততক্ষণে মদের বোতল হাতে বসেছে। দোল খাওয়া চেওয়াটায় গায়ে এলিয়ে কত শান্ত হয়ে মদ গিলছে সে। ইফরা দরজা লাগিয়ে এসে পায়ের কাছে বসলো, আস্তে করে মাথাটা রাখলো গোলের ওপর। আরাধ্য দৃষ্টি ঘুরিয়ে তাকালো, এরপর এক হাত রাখলো মেয়েটার মাথায়। ইফরা চোখ বুজে নিল। আরাধ্য আরেক ঢোক গিলে বলল, বড্ড গুলিয়ে যাচ্ছ তুমি ইরা। যদি তাই হয়ে থাকে তবে এলোমেলো আমিটাই বড্ড নাদান ছোট নবাব। কেননা বহুবার কঠোর ও নিষ্ঠুর হতে গিয়ে ব্যর্থ হয়েছি। আরাধ্য এবার ঝুঁকে গিয়ে নরম গলায় বলে, কি থাকলো কি ঘটলো এসব ভেবে আফসোস জমাইলেই জীবনের সবচেয়ে বৃহৎ ধোঁকাটা তুমি খাবে। জীবন তো সেই কবে পরিপূর্ণ ধোঁকা দিয়েছে আমায়। এর চেয়ে বড় ধোঁকা কি আদতেও আছে ছোট নবাব? কথা সত্য। ইফরা গাঢ় এক দীর্ঘশ্বাস টানলো। একখানা আবদার করি। আরাধ্য মদের বোতলটা রাখলো, এরপর মনোযোগী হলো। ইফরা বলল, ছেড়ে যাবার জন্য নিশ্চয়ই হাত ধরেননি তাই না? যদি তাই হয় তবে আপনি ব্যতীত আমার কিছুই নেই। আপনি ছেড়ে যাবেন না? উঠে এসো ইরা। তোমার স্থান পায় না আমার বক্ষপিঞ্জরে। অহেতুক নিজেকে নত করো না। ইফরা অনেকক্ষণ আরাধ্যের চোখ জোড়া দেখল। রক্তবর্ণ ধারণ করেছে চোখগুলো। এর কারণ কি? সত্যিই কি কোনো কারণ আছে? ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আরাধ্য এক ঝটকায় এনে তাকে কোলে বসিয়ে কয়েকবার গলায় নাক ঘষে। বাহিরে রৌদ্রতাপ বেলকনির দরজা দিয়ে কিছুটা ঘরে প্রবেশ করছে। দুপুরের কড়া রোদ তখন। আরাধ্য অর্ধমাতাল, নেশার ঘোরে আরো শক্ত করে জড়িয়ে ধরল ইফরাকে। লোকটার বেশভূষণ পুরো জঙ্গলিদের মতো হয়ে উঠেছে। মাথার চুলগুলো ঘাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুখ ভর্তি চাপদাড়িও বেশ বড় হয়েছে। এই আগে হলে হয়তো নাক সিটকাত ইফরা, তবে এখন মায়া মায়া চোখে দেখল। আরাধ্য নেশার ঘরে কিছু বকবক করছিল। ইফরা ডাকলো, শুনছেন? সাড়া আসে না। কোনো মতে নিজেকে সরিয়ে নিল ইফরা। আলতো হাতে আরাধ্যের মাথাটা নিয়ে রাখলো চেয়ারে, এরপর গিয়ে দাঁড়ালো বেলকনিতে।